নমস্কার। আজকে একটি তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, হাইপোথিসিস ফর্মুলেশন অ্যান্ড টেস্টিং। very technical aspects, very significant aspects। তো আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে হাইপোথিসিস ফর্মুলেশন অ্যান্ড হাইপোথিসিস টেস্টিং কেন সিগনিফিক্যান্ট, এই বিষয়টি বোঝার পূর্বে আমরা বুঝে নেব সংক্ষেপে যে হাইপোথিসিস জিনিসটা কি। হাইপোথিসিসের প্রকৃত অর্থ এবং ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা অন্য একটা ক্লাসে আমরা আলোচনা করেছি, তবু আমরা একটু সংক্ষেপে বুঝে নেব যে হাইপোথিসিস জিনিসটা কি। তো হাইপোথিসিসকে সাধারণভাবে কি বলা হচ্ছে? সাধারণভাবে বলা হচ্ছে টেস্টেবল স্টেটমেন্ট, টেস্টেবল টেন্টেটিভ সলিউশন অফ দ্য প্রবলেম, টেস্টেবল স্টেটমেন্ট অফ দি প্রবলেম। হাইপোথিসিস হচ্ছে টেস্টেবল বা টেন্টেটিভ সলিউশন অফ দ্য প্রবলেম। কোনো একটা সমস্যার কি সম্ভাব্য সমাধান হতে পারে বা তার সমাধান সূত্র আছে বা বর্তমান থাকতে পারে, সেই বিষয় সম্পর্কিত যে অনুমানের উপর নির্ভর করে এমন একটি টেকনিক্যাল স্টেটমেন্ট যেটা মূলত টেস্ট করা হয়, যাচাই করা যাবে, টেস্ট করা যাবে, এমন স্টেটমেন্টকে সাধারণভাবে হাইপোথিসিস হিসেবে উল্লেখ করা হয়। তো আজকে আমরা আলোচনা করব যে এই হাইপোথিসিস কত রকমভাবে আমরা ফর্ম করতে পারি, হাইপোথিসিসকে আমরা কত রকমভাবে টেস্ট করতে পারি, টেস্টের কি কি মডালিটিস রয়েছে, হাইপোথিসিসের ফর্মেশনের কি কি মডালিটিস রয়েছে। তো ফর্ম সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে হাইপোথিসিসকে সাধারণভাবে আমরা কত রকমভাবে আলোচনা করতে পারি বা ভাগ করতে পারি। তো প্রথমে আমরা আলোচনা করে নেব হাইপোথিসিসকে আমরা দুটো ফর্মে ভাগ করতে পারি। নাম্বার 1, একটা হচ্ছে নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস এটাকে কিভাবে কোন সাইন দিয়ে সিম্বলাইজ করা হয়? এটাকে সিম্বলাইজ করা হয় H0, এটা নয়, H0 দিয়ে এটাকে সিম্বলাইজ করা হয় নাল হাইপোথিসিস। 2 নম্বর হচ্ছে কি অল্টারনেট হাইপোথিসিস। অল্টারনেট হাইপোথিসিস এটাকে সিম্বলাইজ করা হয় এরকমভাবে নাম্বারিং করে। নাম্বার 1, 1 নম্বর না অল্টারনেট হাইপোথিসিস, ঠিক আছে? তো আমরা চিনব কি করে এটা নাল হাইপোথিসিস, এটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিসের সিম্বল ধরে আমরা চিনতে পারবো। এবার আমরা প্রথমে বুঝে নিতে চাই যে নাল হাইপোথিসিস কথাটির মধ্যে এই যে নাল কথাটি মানছে নালিফাই করা হচ্ছে, বলা হচ্ছে 0। কীরকম? আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করছি। যে আমি এরকম বললাম, দেখা যাক এরকম দুটো ফ্যাক্টর রয়েছে, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই, এরকম দুটো ফ্যাক্টর রয়েছে। তো আমি এই দুটো ফ্যাক্টরের মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা জানি যে রিলায়েবিলিটি কোএফিসিয়েন্ট, আমরা এরকম একটা সাইন দিয়ে স্মল আর দিয়ে আমরা কিন্তু রিলায়েবিলিটি কোএফিসিয়েন্টকে ইন্ডিকেট করি। তো আমরা এরকম বলতে পারি। আর যেটা আমরা ডিফারেন্স, সে ডিফারেন্সকে আমরা এফ দিয়েও চিহ্নিত করতে পারি, দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা টি দিয়েও চিহ্নিত করতে পারি। তো এরকম কতগুলো সিম্বল আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যবহার করব। এটা হচ্ছে সম্পর্কের জন্য, এটা হচ্ছে দুইয়ের বেশি চলকের মধ্যে পার্থক্যটা বোঝার জন্য, এটা দুটো চলকের মধ্যে পার্থক্যটা বোঝার জন্য, এরকমভাবে আমরা ব্যবহার করতে পারি। তো ধরা যাক এরকম দুটো ফ্যাক্টর রয়েছে, একটা এক্স একটা ফ্যাক্টর, ওয়াই একটা ফ্যাক্টর, ঠিক আছে? তো আমি যদি এই দুটোর মধ্যে দেখা গেল এই দুটো ফ্যাক্টর কোথায় আছে, এখানে দেখা গেল আমি এম বলে একটা প্রবলেমকে আমি দেখেছি, সে এমএক্সপি, দেখা যাক এরকম একটা প্রবলেম আছে এমএক্সপি। সে এমএক্সপি প্রবলেমটাকে ডিফাইন করতে গিয়ে সেটাকে বা এমএক্সপি নয় এমএক্সওয়াই বলে একটা এমএক্সওয়াই বললে একটা অন্যরকম অর্থ দাঁড়াবে। এটাকে এমএক্সওয়াই না লিখে আমি এটাকে লিখলাম যে এরকম আরএক্সওয়াই, আর এক্স ওয়াই। এই আরএক্সওয়াই বলে একটা প্রবলেম রয়েছে, সেটাকে এক্সপ্লোর করতে গিয়ে আমি দেখেছি সেখানে দুটো ভেরিয়েবল রয়েছে, এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল। ধরা যাক আমি এটাকে নাল হাইপোথিসিসের আমি সেটা সম্পর্কে অনুমান করতে চাইছি
একটা আমি টেস্টেবল স্টেটমেন্ট ফর্ম করতে চাইছি, তো আমি এরকমভাবে লিখতে পারি। কীরকম লিখতে পারি? নাম্বার 1, আমি এখানে লিখতে পারি এরকমভাবে যে দেয়ার এক্সিস্ট নো, দেয়ার এক্সিস্ট নো, আমি দেখা যাক যে আমি ডিফারেন্স দেখতে চাই, তাহলে দেয়ার এক্সিস্ট নো টি এক্স ওয়াই। টি এক্স ওয়াই মিনস ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, টি এক্স ওয়াই আমি এরকমভাবে লিখতে পারি। তাহলে দেয়ার এক্সিস্ট নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স, এখানে সিগনিফিক্যান্ট কথাটাও ব্যবহার করি। সিগনিফিক্যান্ট কথাটি ব্যবহার করার পিছনে একটা যুক্তি রয়েছে, সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। দেয়ার এক্সিস্ট নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। যখন আমি এরকমভাবে লিখব এটা কিন্তু নাল ফর্ম। তাহলে ফর্ম আমরা ফর্মুলেশন দেখছি কিভাবে আমরা ফর্ম করব, ইট ইজ নাল ফর্ম। আমি এখানে আমি এই নোটাকে তুলে দিয়ে যদি আমি এমনি লিখি, সেটা হচ্ছে আমরা স্টেটমেন্টের আকারে যদি লিখি তাহলে এইটা হয়ে গেল অল্টারনেট ফর্ম। দেয়ার এক্সিস্ট সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। আবার আমরা এটাকেই আমরা কি করতে পারি, আমরা এটাকে কিন্তু আবার আচ্ছা একটা সহজ করে এই বিষয়টি বলে দিই, তারপরে আমরা নেক্সট ফেজে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন কোনো অনুমান এই রকম শেপে লিখব, দেয়ার এক্সিস্ট নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স অর দেয়ার এক্সিস্ট নো, এই নেগেটিভ টার্মিনোলজিটাকে বা নো টার্মসটাকে ইউজ করে দিয়ে আমরা নালিফাই করে দিতে চাই। সেটাকে যদি আমরা টেকনিক্যালি বলি, ধরা যাক আমাদের কাছে কি আছে, একটা জিনিস আছে, সেটা কি, একটা হচ্ছে পপুলেশন রয়েছে। পপুলেশন কি আমরা জানি যে যেখানে আমরা এরিয়া অফ স্টাডি, যেখানে আমরা স্টাডি করব, সেই স্টাডির মধ্যে থাকা যে প্রত্যেকটি ইউনিট, রিপ্রেজেন্টেটিভ ইউনিটের যে সমষ্টি, সেটাই হচ্ছে পপুলেশন। তাহলে দেখা যাক এই পপুলেশন থেকে আমরা একটা কোনো বিশেষ বিষয়ের পরিপ্রেক্ষিতে আমরা কি করেছি, মিন বের করেছি, গড় পারফরমেন্স বা গড় টেন্ডেন্সি বা গড় ট্রেন্ড আমরা বের করেছি। তাহলে অ্যাভারেজ ট্রেন্ড আমরা বের করেছি, সেটাকে আমরা এরকম মিউ বলতে পারি। পপুলেশনের যে গড় সেটাকে আমরা মিউ বললাম। একই রকমভাবে আমরা হাইপোথিসিসের মিন, হ্যাঁ, সে মিনটাকে আমরা এই যে পপুলেশনের মিনকে আমরা মিউ হিসেবে বললাম, মিন অফ পপুলেশন। আর আমরা হাইপোথিসিসের মিনটাকে আমরা এরকম M0, নাল হাইপোথিসিসের এটাকে আমরা M0 বলে, মিউ 0 বলে উল্লেখ করছি। এটা হাইপোথেসাইজড মিন, হ্যাঁ, হাইপোথিসাইজ মিনটাকে আমরা মিউ 0 মেনশন করলাম বা উল্লেখ করলাম, আর মিউ এটা হচ্ছে পপুলেশন মিন। তো যাই হোক, আমরা যদি এইটাকে আমরা সহজ করে আমরা লিখি, সহজ করে বোঝার স্বার্থে যদি আমরা লিখি, তাহলে আমরা কি লিখব? দেখা গেল কোনো একটা পপুলেশনের মিন হচ্ছে 120 বা 150 বা 100, ঠিক আছে। কোনো একটা পপুলেশনের মিন হচ্ছে কত, মিন ভ্যালু দেখা গেল আমি ধরে নিলাম যে সেখানে হচ্ছে 200, মিন হচ্ছে 200। কোনো একটা পপুলেশনের কোনো একটা পার্সপেক্টিভসের ভিত্তিতে হচ্ছে মিন হচ্ছে, পপুলেশনের মিন হচ্ছে 200। আমি বলছি যে হাইপোথিসিস যখন ফর্ম করছি, আমি লিখছি কি যে না, হাইপোথিসিসের যে মিন সেটা হচ্ছে, আমি লিখবো এরকমভাবে যে হাইপোথিসিস মিন ইকুয়াল টু পপুলেশন মিন ইকুয়াল টু 0। এর মান 0 নয়, 200। এর মানে কি? এর মানেটা হচ্ছে যে আমি যে পপুলেশনের যে মিনটা আমি পেয়েছি আর আমি যে অনুমান করছি তার মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো সেম। আমি যেটা অনুমান করছি আর যেটা আমি পপুলেশনের মিন থেকে পেয়েছি, সে দুটোর মধ্যে কোনো রকম পার্থক্য নেই। এটা হচ্ছে নাল ফর্ম। আমি যখন এইভাবে লিখবো তখন এটা কিন্তু হয়ে গেল নাল। হ্যাঁ, কীরকম লিখবো তাহলে? এটা হচ্ছে নাল হাইপোথিসিসের জন্য। নাল হাইপোথিসিসের জন্য আমরা এই সিকোয়েন্স বা এই ইকুয়েশনটাকে আমরা ফলো করতে পারি, যেখানে কি বলা হচ্ছে, ইফ, মানে এটা ধরা যাক, এটা সাপোজ কোনো পপুলেশন মিন হচ্ছে 200, সাপোজ কোনো পপুলেশন মিন হচ্ছে 200, আর আমার কাছে আমি হাইপোথিসিস ফর্ম করছি, তো তার পরিপ্রেক্ষিতে বলছি যে পপুলেশন মিন এবং
এবং হাইপোথেসাইজড মিনের মধ্যে কোনো রকমের পার্থক্য নেই। হাইপোথেসাইজড মিন এবং পপুলেশনের মিনের মধ্যে কোনো রকম পার্থক্য নেই। হাইপোথেসিস মিন আমি কল্পনা করছি যে যেমন ধরা যাক যে এই যে এখানে আমি বললাম যে এক্স একটা ফ্যাক্টর, ওয়াই একটা ফ্যাক্টর, এক্স এবং ওয়াই এর মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। কিংবা আমি দেখলাম এখানে আরে বলতে পারি একটা এক্স একটা এক্স ড্যাশ একটা ফ্যাক্টর বা এক্স প্লাস একটা ফ্যাক্টর। তো আমি কি বললাম যে এক্স এবং এক্স প্লাসের মধ্যে কোনো পার্থক্য নেই। তো সেই জিনিসটাকে আমি এখানে একটু স্ট্যাটিস্টিক্যালি বলছি যে মিন অফ পপুলেশন অ্যান্ড মিন অফ হাইপোথিসিস, হাইপোথিসিস মিন অফ পপুলেশন অ্যান্ড হাইপোথিসিস মিনের মধ্যে কোনো রকমের পার্থক্য নেই, বোথ আর ইকুয়াল। এটা যখন ফর্ম করছি এটা হচ্ছে নাল ফর্ম। এইটাকে যখন আমি ঠিক অন্য রকম লিখবো, কীরকম লিখবো যে ইকুয়াল আমি ধরবো না, আমি এরকম বলতে পারি, কি বলতে পারি, এটাকে আমরা 3 রকম অল্টারনেট ফর্মে লিখতে পারি। নাম্বার 1 কি H1, কীরকম আমি এরকম বলতে পারি মিন অফ হাইপোথিসিস মিন হ্যাঁ ইজ নট ইকুয়াল টু পপুলেশন মিন, এরকম আমি লিখতে পারি। একই রকমভাবে আমরা হাইপোথিসিস অল্টারনেট হাইপোথিসিস দ্বিতীয়ভাবে লিখতে পারি যে হাইপোথিসিস মিন ইজ গ্রেটার দেন পপুলেশন মিন। আমরা একই রকমভাবে আরেকটা লিখতে পারি, হ্যাঁ মানে অল্টারনেট হাইপোথিসিস আরেকটা ফর্ম লিখতে পারি, সেটা হচ্ছে হাইপোথিসিস মিন ইজ লেস দ্যান পপুলেশন মিন। আমরা এই গল্পটাকে কিন্তু এরকম তিনভাবে লিখতে পারি। তিনভাবে লিখতে পারি মানেটা কি? তিনভাবে লিখতে পারি মানেটা হচ্ছে আমি যখন ওখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এই এক্সাম্পলটা একটু অন্যরকম আর এটা এক্সাম্পলটা আলাদা। আমি কি বলতে চাইছি যে ধরা যাক যে এক্স এবং ওয়াই এর মধ্যে কোনো রকমের পার্থক্য নেই, ঠিক আছে। আমি অনুমান করেছি সেই জায়গাটা। 2 নম্বর জায়গায় আমি অল্টারনেট ফর্মে যদি বলি যে এক্স এবং ওয়াই এর মধ্যে পার্থক্য আছে, ইজ নট ইকুয়াল টু এটা, এক্স এবং ওয়াই এর মধ্যে পার্থক্য আছে। এবং তৃতীয় ফর্মে বলছি যে এক্সের পারফরমেন্স, আমি ধরা যাক এক্স আমি এখানে 2টো ফ্যাক্টর ধরছি যে এক্স একটা ফ্যাক্টরে তার মিন আমি ধরলাম এরকম এক্স বার, ঠিক আছে। আর পপুলেশন, যে পপুলেশনের পরিপ্রেক্ষিতে আমি এখানে টোটাল একটা ফ্যাক্টর রয়েছে, টোটালের পপুলেশন বের করেছি। এখানে দেখো পপুলেশন রয়েছে, যে পপুলেশনটাকে আমি পপুলেশনের মিনটাকে ধরছি এম পপ, এরকমভাবে লিখলাম মিন অফ পপুলেশন। আচ্ছা এই পপুলেশনে আমি 2টো ভেরিয়েবলের নিরিখে স্টাডি করেছি, একটা এক্স একটা ভেরিয়েবল, একটা ওয়াই একটা ভেরিয়েবল, ঠিক আছে। তা টোটাল একটা আছে মিন আছে। তাহলে আমি পপুলেশনের মিনটাকে আমি কি করছি পপুলেশনের মিন টোটালটার একটা মিন আছে, এক্স ফ্যাক্টরটা শুধু একটা মিন আছে, আমি ওয়াইটাকে ধরছি না, এক্স ফ্যাক্টরটার একটা মিন আছে। তাহলে সেটাকে আমি কি ধরলাম, সেটাকে আমি বলছি যে এক্সের যে মিন আর পপুলেশনের যে মিন এর মধ্যে কোনো পার্থক্য নেই, এক্সের মিন এবং পপুলেশনের মিনের মধ্যে কোনো পার্থক্য নেই। যখন আমি এরকম বলছি যে এক্সটা কি, তাহলে এক্সটাকে আমি ধরলাম এটাকে কিন্তু আমি সিম্বলাইজ করছি, ধর এটাকে যদি আমি বলি মিন অফ এক্স, মানে মিন অফ এক্সটাকে এরকম না লিখে এমএক্স না লিখে আমি এটাকে কি লিখলাম, হাইপোথিসিস মিন এরকমভাবে লিখলাম। আবার কথাটাকে রিপিট করছি যে ধরা যাক একটা পপুলেশনের মধ্যে 2টো টার্মস রয়েছে, 2টো ভেরিয়েবল রয়েছে। তো 2টো ভেরিয়েবলের মধ্যে আমি একটা ভেরিয়েবলকে হাইপোথিসাইজ ভেরিয়েবল হিসেবে কনসিডার করলাম। তো তার একটা আমি মিন বের করেছি, পপুলেশনের টোটাল অর্থাৎ কম্বাইন একটা মিন আছে। পপুলেশনের মিন মানে হচ্ছে এখানে পপুলেশনের মধ্যে যে ফ্যাক্টরগুলো রয়েছে সমস্ত ফ্যাক্টরগুলোর ভিত্তিতে একটা পপুলেশন মিন আছে। আর আমি যে ফ্যাক্টরটাকে আমি ধরতে চাইছি, যাকে স্পেসিফিক্যালি অ্যানালাইসিস করতে চাইছি, যে এক্স ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটাকে আমি কি বললাম, সেটাকে আমি বললাম হাইপোথেসাইজড ফ্যাক্টর। তো এর যে মিনটা হবে সেটাকে আমি হাইপোথেসাইজড মিন বলছি, M0 এরকমভাবে ধরছি, নাল স্টাইলে ভাবছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এইটা, আমি নাল ফর্ম এটা লিখলাম, হ্যাঁ। তো বা হাইপোথেসাইজড মিন এরকমভাবে আমি বলছি। তাহলে এইটাকে যদি ইকুয়েশনে আমি বলি যে আমি 2 রকমভাবে বলতে পারি, কীভাবে 3 রকমভাবে বলতে পারি। আমি অল্টারনেটে বলতে গেলে এরকম বলতে পারি যে হাইপোথেসাইজ মিন আর হচ্ছে পপুলেশনের মিন ইজ নট ইকুয়াল টু 0, 0 নয়,
সমান নয়, সমান নয়, একই রকম নয়, তাহলে এটা কিন্তু একটা অল্টারনেট ফর্ম হলো। পপুলেশন মিন এবং হাইপোথিসিস মিন ইজ নট ইকুয়াল টু, ইজ নট ইকুয়াল, হ্যাঁ, ইজ নট ইকুয়াল। এখানে একই রকমভাবে 2 নম্বর ক্ষেত্রে আমি যদি বলি যে হাইপোথিসিস মিন মানে আমি বলতে চাইছি যে পপুলেশনের মিনের থেকে এক্সের মিন বেশি হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো, হাইপোথিসিস মিন ইজ গ্রেটার দেন পপুলেশন মিন। এটা আমি বলতে পারি যে এই মিনটাকে আমি কি বললাম, mx বললাম, mxটা m পপের থেকে বেশি, মিন অফ পপুলেশনের থেকে বেশি, তাহলে এটা কি বলবো, হাইপোথিসিস মিন ইজ গ্রেটার দেন পপুলেশন মিন। একই রকমভাবে ঠিক আমি উল্টে দিলাম, কি বললাম যে না, আমার এই মিনটা এটার থেকে কম, পপুলেশন মিনের থেকে আমার পপুলেশন কী হচ্ছে হাইপোথিসিস মিনটা কম, তাহলে আমি কিভাবে লিখবো, হাইপোথিসিস মিন লেস দ্যান পপুলেশন মিন। এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি, এটা হচ্ছে অল্টারনেট স্টাইলে লেখা। আর যখন আমি এটাকে কি করব, এটাকে আমি এরকমভাবে বলতে পারি, যখন বলে দিচ্ছি এটাকে আমি যখন বলে দিচ্ছি এরকমভাবে যে হাইপোথেসাইজড মিন ইজ নট ইকুয়াল টু হাইপোথেসাইজড মিন ইজ ইকুয়াল টু 0। যদি আমি এরকমভাবে ধরি হাইপোথেসিস মিন পপুলেশন মিন দুটোই সমান, এটা 0 বলা যাবে না, দুটোই সমান, দুটোই সমান বা সমান নয়, 0, there is no significant difference between hypothesis mean and population mean, there is no significant difference between hypothesis mean and population mean। তো এরকমভাবে যদি ধরি, বা এখানে যদি পপুলেশন মিন যদি 200 হয় তাহলে 200, পপুলেশন মিন 200, হাইপোথিসিস মিনও 200 হবে। কথাটাকে আবার আমি রিপিট করে ভালো করে বোঝানোর চেষ্টা করছি, যে আরেকবার আমি বিষয়টিকে ধরে নিচ্ছি, সহজ করে বিষয়টিকে তাৎপর্যপূর্ণ করে তোলার চেষ্টা করছি। আমি ধরে নিলাম কোনো একটা পপুলেশন রয়েছে, সেই পপুলেশনের আমি একটা ফ্যাক্টর পেয়েছি, হ্যাঁ, সেই ফ্যাক্টরটার সাথে পপুলেশনের মিনের মধ্যে কোনো তফাৎ আছে কি নেই, এটাকে যদি আমি একটা স্টোরির মাধ্যমে বলতে চাই, তাহলে আমি একটা স্টোরি এরকমভাবে জেনারেট করছি। সাপোজ একটা স্টোরি আমি এরকমভাবে ভাবছি বা কল্পনা করছি, যে আমরা একটা এক্সাম্পল এরকম দিতে পারি যে বর্তমানকালে কোভিড-19 এফেক্টের জন্য যে টোটাল এডুকেশন সিস্টেম বা একাডেমিক সিস্টেমের ডিফারেন্ট টাইপের চেঞ্জেস এসছে, সেখানে একটা সিস্টেম জেনারেট হয়েছে ওপেন বুক এক্সামিনেশন সিস্টেম। তো এরকম একটা সিস্টেম জেনারেট হয়েছে। তো আমি এখানে পপুলেশন হিসেবে ঠিক করে নিলাম যে একটা পপুলেশন আছে কীরকম, ধরা যাক আমি একটা পপুলেশন নিয়ে নিয়েছি, কাদের পপুলেশন, আমি স্টুডেন্টদেরকে নিয়েছি, হ্যাঁ, 500 স্টুডেন্টস নিয়েছি, 500 স্টুডেন্টস হচ্ছে আমার পপুলেশন। তার মধ্য থেকে আমি কি করেছি, আমি একটা ছোট্ট গ্রুপ নিয়ে নিয়েছি, 500 নয়, এখানে আমি বলছি এটাকে 2000 স্টুডেন্টস আছে, যেটা আমার পপুলেশন। এটা হচ্ছে পপুলেশনের মধ্যে ইউনিট হচ্ছে কত, পপুলেশনের মধ্যে ইউনিট হচ্ছে 2000 স্টুডেন্টস। সেখান থেকে আমি একটা স্যাম্পল ঠিক করেছি, এটা হচ্ছে স্যাম্পল, এটাকে স্যাম্পল, হ্যাঁ, সেখান থেকে আমি নিয়েছি কত, স্যাম্পল আমি নিয়েছি 500 স্টুডেন্টস, এটা হচ্ছে 500 স্টুডেন্টস। সেই জায়গাটা হচ্ছে এক্স, আমি ধরে নিলাম এক্স। তো এখানে বলার বিষয় হচ্ছে পপুলেশনটা টোটালটার, অর্থাৎ 2000 স্টুডেন্টের যদি আমি মিন করি, কিসের ভিত্তিতে, এই যে তারা যে রেসপন্স করেছে, যে নেগেটিভ এফেক্ট রিগার্ডিং দ্য ওপেন বুক এক্সাম সিস্টেম। ধরা যাক এরকম একটা প্রবলেম ছিল যে নেগেটিভ এফেক্ট অফ ওপেন বুক এক্সাম সিস্টেম অর পজিটিভ অ্যাসপেক্টস অফ ওপেন বুক এক্সাম সিস্টেম। আমি সেটা দেখতে চাইছি না, শুধু নেগেটিভ এফেক্টটা দেখতে চাইছি। তো নেগেটিভ এফেক্ট অফ ওপেন বুক এক্সাম সিস্টেম অন স্টুডেন্টস, এই একটা বিষয়। এটা দেখতে গিয়ে আমি দেখলাম এখানে একটা মিন পেয়েছি, স্যাম্পেলের একটা মিন পেয়েছি, পপুলেশনের একটা মিন পেয়েছি। তাহলে স্যাম্পেলের মিনটা কী বলবো, তাহলে আমি এটাকে কি বলতে চাইছি, মিন অফ এক্স বলতে পারি। আর পপুলেশনের মিনটাকে কি বলবো, পপুলেশনের মিনটাকে আমি বলতে পারবো যে এটাকে আমি বলবো যে এম পপ, মিন অফ পপ।
তো আমি বলতে চাইছি এইটাকে আমি কি করতে চাইছি, আমি তো এইটার উপর ভিত্তি করে কাজ করছি যে ইজ দিস দ্য রিপ্রেজেন্টেটিভ ইউনিট ফর দি অফ দি পপুলেশন, যে এখান থেকে যা অ্যানালাইসিস করব, যা বলবো তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাইছি যে সেই সম্পূর্ণ বিষয়গুলি, সম্পূর্ণ কথাগুলি এই পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হবে, অর্থাৎ ইকুয়াল টু পপুলেশন। এক্স উইল বি এম এক্স ইকুয়াল টু এম পপ, এই জিনিসটা আমরা প্রমাণ করতে চাই বা দেখতে চাই। তো আমি এম এক্সটাকে কী করলাম, এরকম একটা সিম্বল দিয়ে প্রুফ ধরলাম, যেটা এইটাকে আমি অনুমান করে নিয়েছি বা আমি এটাকে আইডেন্টিফাই করে নিয়েছি। এটাকে আমি কী করলাম, হাইপোথেসাইজড মিনটাকে আমি এরকমভাবে সিম্বলাইজ করলাম, আর পপুলেশন মিনকে আমি শুধু মিউ বললাম, মিউ জিরো অ্যান্ড মিউ, এই দুটো টার্মস আমি ইউজ করলাম। এটা হচ্ছে হাইপোথেসাইজড মিন, আর এটা হচ্ছে পপুলেশন মিন। এরকম দুটো মিন আছে, হাইপোথেসিস মিন অ্যান্ড পপুলেশন মিন। তো এবার আমি এই বিষয় সম্পর্কে যদি আমি হাইপোথেসিস ফর্ম করি, তাহলে কত রকমভাবে আমি ফর্ম করতে পারবো সেই বিষয়টি সম্পর্কে আজকে আমি আরেকটা সহজ করে এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক আমার পপুলেশন মিন পাওয়া গেছে কত, এম পপ পাওয়া গেছে কত, এম পপ পাওয়া গেছে 250, ঠিক আছে। আমি এম পপ মানে মিন অফ পপুলেশন পেয়েছি 250 বা 100 বা 150 এরকম কিছু একটা। আর আমি কল্পনা করেছি বা আমি যেটাকে অনুমান করেছি, তার মানে এটা কি হচ্ছে, মিন পপ মানে হচ্ছে মিউ, মিউ এর ভ্যালু হচ্ছে 250, আর আমি হাইপোথেসিস মিন হচ্ছে এটা। তো আমি নাল ফর্মে যখন লিখব, তাহলে কিভাবে লিখব, নাল লিখব, এইটা যখন আমি অনুমান করব তখন আমি লিখব এরকমভাবে যে হাইপোথেসাইজ মিন ইকুয়াল টু পপুলেশন মিন ইকুয়াল টু 250, দুটোই সমান, হাইপোথেসিস মিন এবং পপুলেশন মিন দুটোই সমান। দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন হাইপোথেসিস মিন অ্যান্ড পপুলেশন মিন, তো দুটোই সমান। এটা হচ্ছে নাল ফর্ম হলো। এইটাকে যদি আমি অল্টারনেট ফর্ম বলি, অল্টারনেট ফর্মটা কীরকম হবে, আমি এরকম বলতে পারি যে না, পপুলেশনের মিন আর হাইপোথেসিস মিন দুটোই সমান নয়, হ্যাঁ, দুটো সমান নয়। তাহলে পপুলেশন মিন ইজ নট ইকুয়াল টু হাইপোথেসিস মিন ইজ নট ইকুয়াল টু পপুলেশন মিন। এটা হয়ে গেল কি, এটা কিন্তু অল্টারনেট হাইপোথেসিস, দুটো সমান নয়। আমি আবার কি করলাম, আরেকটা অল্টারনেট ফর্ম করলাম। কীরকম ফর্ম করতে পারি, আমি বললাম যে হাইপোথেসিস মিন ইজ গ্রেটার দেন পপুলেশন মিন, এর গড় অফ এক্স ইজ হায়ার দেন দ্য গড় অফ পপুলেশন, মানে এম এক্স হায়ার দেন এম পপ, ঠিক আছে। এটা আমি অল্টারনেট করতে পারি। আরেকটা আমি অল্টারনেট ফর্ম করতে পারি, কি করতে পারি, যে হাইপোথেসিস মিন ইজ লেস দেন পপুলেশন মিন, লেস দেন পপুলেশন মিন, এই ফর্মেও কিন্তু আমি ফর্ম করতে পারি যে হাইপোথেসিস মিন ইজ লেস দেন পপুলেশন মিন। এই ব্যাপারটা কিন্তু আমাকে বলতে হবে। তার মানে পপুলেশন অফ এম এক্স মানে মিন অফ মানে এম এক্স ইজ লেস দেন আর লোয়ার দেন এম পপ, ঠিক আছে। এরকমভাবে আমি ফর্ম করতে পারি। তাহলে এখানে কিন্তু দু রকম সাইন আমরা ব্যবহার করছি, হ্যাঁ, একটা গ্রেটার দেন আর একটা লেস দেন। তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে এগুলোকে আমরা বেসিক্যালি যে নর্মাল প্রবাবিলিটি কার্ভ, সে নর্মাল প্রবাবিলিটি কার্ভের নিরিখে আমি এগুলোকে অ্যানালাইসিস করব বা টেস্ট করব। তাহলে এগুলো নর্মাল প্রবাবিলিটি কার্ভের ভিত্তিতে এগুলোর নামকরণ কেমন হবে, তাহলে এটাকে আমি যদি আমি ধরে নিই, ধরা যাক এরকম একটা কার্ভ রয়েছে, এরকম রয়েছে। ঠিক আছে,
তো ধরে নিলাম এরকম একটা নর্মাল প্রবাবিলিটি কার্ভ আছে। তো কার্ভটাকে যদি আমি গ্র্যাভিটি পয়েন্টে ভাগ করি তাহলে দুটো সাইড হয়, একটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, আর এটা হচ্ছে লেফট সাইড, রাইট সাইড আর লেফট সাইড। তাহলে এই প্রবাবিলিটি কার্ভের এই সাইডগুলোকে আমি সাইড না করে আমি সেগুলোকে যদি টেল বলি, টেল টেল একটা সাইড, লেজ টেল, রাইট টেল আর এটা হচ্ছে লেফট টেল, রাইট টেল অ্যান্ড লেফট টেল। যখন বলা হবে, আমি কোনটাকে কি হাইপোথিসিস বলবো, যখন বলা হবে যে হাইপোথেসাইজড মিন ইজ গ্রেটার দেন পপুলেশন মিন, হাইপোথিসিস মিন ইজ গ্রেটার দেন পপুলেশন মিন, এটার মানে হচ্ছে পপুলেশন হাইপোথিসিস মিনটা পপুলেশন মিনের থেকে বেশি আছে, তাহলে তার পজিশনটা কোথায়, রাইট সাইড এই দিকে। অর্থাৎ এইটা হচ্ছে রাইট টেল হাইপোথিসিস, পপুলেশন হাইপোথিসিস মিন ইজ হায়ার দেন পপুলেশন মিন, এটা হচ্ছে রাইট টেল হাইপোথিসিস। ঠিক একই রকমভাবে যদি বলি এরকমভাবে যে হাইপোথিসিস মিন ইজ লেস দেন পপুলেশন মিন, এটা হচ্ছে লেফট টেল হাইপোথিসিস, লেফট টেল হাইপোথিসিস। ঠিক আছে, তাহলে অল্টারনেট হাইপোথিসিসের মধ্যে কিন্তু এই দুটো হচ্ছে আমাদের কিন্তু ওয়ান টেল হাইপোথিসিস। কোনটা, রাইট হলে সেটা একমাত্র একটা টেল নেওয়া হলো, তার মানে রাইট টেল, রাইট সাইড, তার মানে এটা হচ্ছে ওয়ান টেল। এবং শুধু যখন কি বলা হচ্ছে, যখন শুধুমাত্র লেফট সাইডটাকে ইন্ডিকেট করা হচ্ছে সেটা ওয়ান টেল হাইপোথিসিস। তাহলে রাইট সাইড এবং লেফট সাইড বাদ দিয়ে যেগুলো থাকবে সেটা হচ্ছে টু টেল হাইপোথিসিস। যেমন এইটা হচ্ছে টু টেল হাইপোথিসিস, এটাও কিন্তু টু টেল হাইপোথিসিস। ঠিক আছে, ঠিক একই রকমভাবে রাইট সাইডকে, রাইট টেলকে আমি টু টেলে কনভার্ট করতে পারি বা লেফট টেলকেও টু টেলে কনভার্ট করতে পারি আমি যদি শুধুমাত্র এখানে এই শব্দটা না, সরি, তাহলে এটাকে আমি কি করছি, ওয়ান টেল কি বলছি যে হাইপোথিসাইজ মিন ইজ হায়ার দেন পপুলেশন মিন, এটা এই সাইডে বিলং করছে, রাইট সাইডে। এই সিম্বলটা যখনই আমরা দেখব, গ্রেটার সিম্বল দেখব, দ্যাট ইজ প্রেজেন্ট ফ্রম গ্রেটারটা কেন না, তো যদি ধরি যে এইখানে আছে পপুলেশন মিন, এখানে আছে পপুলেশন মিন, তাহলে এখানে আছে পপুলেশন মিন, তাহলে হায়ার হলো মানে কি, পপুলেশন মিনের বেশি এইদিকে। আমরা জানি এই এরকম দুটো সাইড আছে, এটা 0, এখানে -3 সিগমা হয়, -2 সিগমা অ্যান্ড -1 সিগমা এরকম রয়েছে। একই রকমভাবে এখানে রয়েছে কি 1 সিগমা প্লাস 2 সিগমা প্লাস অ্যান্ড 3 সিগমা মানে +3 সিগমা। তাহলে এখানে পজিটিভ সাইড কোনটা, পজিটিভ সাইডটা হচ্ছে এই দিকটা, রাইট সাইডটা, এবং নেগেটিভ সাইডটা এটা। যখন পপুলেশনের মিনের থেকে হাইপোথিসিস মিন বেশি হবে তাহলে তার পজিশন কী হবে, পপুলেশন মিন যদি এখানে থাকে, পপুলেশন মিন যদি এখানে থাকে তাহলে হাইপোথিসিস মিনের পজিশনটা এইদিকে হবে। যদি পপুলেশন মিনের থেকে হাইপোথিসিস মিন কম হয় তাহলে তার পজিশনটা এইদিকে হবে। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে হায়ার দেন হাইপোথেসাইজড মিন ইজ হায়ার দেন পপুলেশন মিন, মিনস দ্য এটার মানে হচ্ছে হাইপোথেসিস মিনের পজিশনটা হচ্ছে রাইট সাইডে, দ্যাট ইজ রাইট টেল হাইপোথিসিস। যখন আমি হাইপোথিসিসটা ফর্ম করার সময় আমি বলবো যে হাইপোথেসাইজড মিন ইজ লেস দেন পপুলেশন মিন, তখন তার পজিশনটা হবে লেফট সাইডে। ঠিক আছে, এই হলো ফর্মুলেশন অফ হাইপোথিসিস। এবার কিন্তু চলে আসছে যে হাইপোথিসিস টেস্টিং। হাইপোথিসিসকে আমরা টেস্ট করব কীভাবে, তো টেস্ট করার সময় আমি এটাকে মুছে দিচ্ছি, কিন্তু আমার এই এনপিসি নর্মাল প্রবাবিলিটি কার্ভটা আমার কাজে লাগবে। আমরা টেস্ট করব কি করে, আচ্ছা টেস্ট করার আগে আমরা আরেকটা জিনিস আমরা বুঝে নেব যে হাইপোথিসিসকে কখনো কি এররফুল হতে পারে, তাহলে হ্যাঁ কখনো এররফুল হতেও পারে। হাইপোথিসিস যদি এরর হয়, এরর কত রকম এরর হতে পারে, সে এররগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কীরকম এররকে সাধারণভাবে আমরা দুভাবে দেখতে পাই, একটা হচ্ছে টাইপ 1 এরর আর একটা টাইপ 2 এরর। ঠিক আছে, যে ধরে নিলাম সাপোজ নয়, ইফ যদি এরকমটা হয় কি হচ্ছে যে হাইপোথিসিস ট্রু, নাল হাইপোথিসিস ট্রু। ঠিক আছে, আবার একটা কেস ধরে নিলাম নাল হাইপোথিসিস ট্রু, কিন্তু আমি টেস্টিং করার সময় টেস্ট করছি, টেস্টিং থ্রু টেস্টিং।
থ্রু টেস্টিং আমি দেখলাম যে ট্রু নাল হাইপোথিসিস এটা কি হয়ে গেল, এটা রিজেক্ট হয়ে গেল। তাহলে কি হলো, তাহলে এটা তো ভুল হলো, এখানে তো এরর তৈরি হলো যে নাল হাইপোথিসিসটা ট্রু ছিল কিন্তু সেটা রিজেক্ট হয়ে গেল। হ্যাঁ, ট্রু ছিল কিন্তু রিজেক্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা একটা এরর, এটা কিন্তু একটা ভুল। ঠিক আছে, আবার যদি নাল হাইপোথিসিস যেটা ট্রু আছে সেটা অ্যাকসেপ্ট হয়ে গেল, অ্যাকসেপ্টেড, এটা কিন্তু এরর নয়, নো এরর। তাহলে কি বলছি, নাল হাইপোথিসিস ইফ নাল হাইপোথিসিস ট্রু, থ্রু টেস্টিং দেখা যাচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্টেড, দ্যাট উইল বি কল্ড অ্যাজ এ এরর। সেখানে কি হবে, তাহলে বলা হবে সেখানে এরর আছে। একই রকমভাবে নাল হাইপোথিসিস ট্রু বাট এটা অ্যাকসেপ্টেড হয়ে গেল, তখন বলা হবে যে এখানে কোনো এরর নেই। তাহলে নাল হাইপোথিসিস যখন ট্রু থাকছে আর এরকম এরর তৈরি হচ্ছে, তখন সেই এররকে বলা হচ্ছে টাইপ 1 এরর। টাইপ 1 এরর, নাল হাইপোথিসিসটা ট্রু হয়েছে, ট্রু আছে। ঠিক আছে, যেমন আমি একটা এরকম এক্সাম্পল দিতে পারি যেটা বোঝার সুবিধার্থে, যে there exist significant there exists no significant difference, there exists no significant difference or there exists no significant relationship between age and maturity, between maturity and intelligence, maturity and intelligence। এই যে বিষয়টি, এটা কি ট্রু না ভুল, এটা ঠিক না ভুল? এখানে বলা হচ্ছে, আমি বলেছি যে কোনো রিলেশনশিপ নেই, ম্যাচিওর হলে ইন্টেলিজেন্স হাই হবে, ম্যাচিওর না হলে ইন্টেলিজেন্সের এফেক্টিভনেস থাকবে না, এই কথাটা ঠিক নয়। তাহলে আমার এই বক্তব্যটা ঠিক, এটাকে আমি নাল হাইপোথিসিস নো দিয়ে লিখেছি, তাই এটা আমার নাল হাইপোথিসিস। এটা তার নাল হাইপোথিসিস ট্রু, কিন্তু থ্রু টেস্টিংয়ের মাধ্যমে এই হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে গেল। দেখা গেছে কি, রিজেক্ট হয়ে যাওয়ার মানে কি, দেয়ার এক্সিস্ট নো সিগনিফিক্যান্ট রিলেশনশিপ বিটুইন ম্যাচুরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স। কিন্তু এটা রিজেক্ট হয়ে গেল মানে হচ্ছে, তার মানে রিলেশনশিপ আছে। তাহলে রিলেশনশিপ আছে মানে কি এরর থাকার কথা নয়, থিওরিটিক্যালি থাকার কথা নয়, ফ্যাকচুয়ালি এটা থাকার কথা নয়, কিন্তু সেখানে আছে মানে এরর আছে। তাহলে এটা কী ধরনের এরর? এটা হচ্ছে টাইপ 1 এরর। যদি এই হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হয়ে যায়, যেটা ট্রু হাইপোথিসিস কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেল, তাহলে কি হবে, এখানে কোনো এরর তৈরি হবে না। ঠিক আছে, সেখানে কিন্তু এরর তৈরি হবে না, তাহলে সেটা হয়ে গেল জিরো এরর। অ্যাকসেপ্টেড হয়ে গেল, সেখানে থাকবে জিরো এরর। তাহলে প্রবাবিলিটি কি থাকছে, সম্ভাবনা কি থাকছে, বলা হচ্ছে সিম্বলাইজ করা হয় কীভাবে, এই যে ট্রু হাইপোথিসিসের প্রবাবিলিটি কী হয়, আলফা সাইন দিয়ে চিহ্নিত করা হয়, আলফা দিয়ে ট্রু হাইপোথিসিসের প্রবাবিলিটি। তাহলে টাইপ 1 এররের, ঠিক আছে, টাইপ 1 এরর যদি হয়, সেক্ষেত্রে হাইপোথিসিসের প্রবাবিলিটি কত থাকছে, প্রবাবিলিটি থাকছে আলফা। টাইপ 1 এরর প্রবাবিলিটি হচ্ছে আলফা, কিন্তু যদি এরর না হয়, জিরো এরর হয়, তাহলে আমি বলছি যে এইটার এরর হচ্ছে কি, এরর হচ্ছে আলফা। ঠিক আছে, আর এটার এরর কি হবে, 1 মাইনাস আলফা। ঠিক আছে, 1 মাইনাস আলফা, দিস ইজ প্রবাবিলিটি। ঠিক আছে, এই প্রবাবিলিটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে এই সিম্বলাইজ করা হচ্ছে যে প্রবাবিলিটি কী আছে, সম্ভাবনা কী আছে। তাহলে যদি আমার টাইপ 1 এরর হয়, টাইপ 1 এরর হলে সেক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি হচ্ছে আলফা,
টাইপ 1 এরর হচ্ছে, কিন্তু কি হচ্ছে, যদি হাইপোথিসিস ট্রু হয়, যদি ট্রু না হয়ে যদি ফলস হয় তাহলে কিন্তু আলফা হবে না। যদি হাইপোথিসিস ফলস হয় তখন সেটা কিন্তু হয়ে গেল বিটা। কীরকম, যদি নাল হাইপোথিসিস ইজ ফলস, ঠিক আছে, নাল হাইপোথিসিস ইজ ফলস, তখন কি হবে, যদি এরকম হচ্ছে থ্রু টেস্টিংয়ে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, নাল হাইপোথিসিস হ্যাঁ অ্যাকসেপ্টেড যদি হয় তাহলে এটাও কিন্তু এরর। ঠিক আছে, যে হাইপোথিসিসটা ফলস, যেটা হাইপোথিসিসটা ফলস কিন্তু সেই ফলস হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হয়ে গেল, তার মানে সেটা হচ্ছে কি যে এরর। আর যদি যে হাইপোথিসিসটা ফলস সেটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে সেখানে কোনো থাকছে না, সেটা জিরো এরর। যে হাইপোথিসিসটা ফলস সেটা অ্যাকসেপ্ট হয়ে গেলে সেটা এরর, আর যে হাইপোথিসিসটা ফলস সেটা অ্যাকসেপ্ট হলো না, রিজেক্ট হয়ে গেল, তাহলে জিরো এরর। তাহলে এই ফলস হাইপোথিসিসের ক্ষেত্রে প্রবাবিলিটিকে কি সিম্বলাইজ করা হয়, প্রবাবিলিটিকে সিম্বলাইজ করা হয় যে এই যে যেটাতে এরর তৈরি হচ্ছে সে এররটাকে চিহ্নিত করা হচ্ছে প্রবাবিলিটি বিটা, আর যেটা হচ্ছে জিরো এরর তৈরি হচ্ছে সেটা হচ্ছে 1 মাইনাস বিটা। ঠিক আছে, যেখানে কি হচ্ছে তাহলে প্রবাবিলিটি অফ এরর, মানে যেটা এটা তাহলে কী ধরনের এরর, এই এররকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি টাইপ 2 এরর, টাইপ 2 এরর। আমাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে। টাইপ 1টা কখন হবে, টাইপ 1টা হবে যখন নাল হাইপোথিসিস ট্রু হবে, যখন নাল হাইপোথিসিস ট্রু কিন্তু সেই ট্রু নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড, ইট ইজ এ টাইপ 1 এরর। আর যখন বলা হচ্ছে নাল হাইপোথিসিস ফলস, ফলস কেমন, যেমন বলা হচ্ছে এরকম একটা আছে, দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন, there is no significant difference of intelligence among common people। তাহলে এই হাইপোথিসিসটা তো ফলস। কথাটা কি বলা হচ্ছে, কথাটা বলা হচ্ছে যে যত মানুষ আছে, সাধারণ মানুষ আছে, তাদের ইন্টেলিজেন্সের কোনো সিগনিফিক্যান্ট কোনো ডিফারেন্স নেই, সিগনিফিক্যান্ট ডিফারেন্স নেই, তাহলে এটা ফলস হাইপোথিসিস। কারণ সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে, আমরা জানি যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের জায়গাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক আছে, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, কিন্তু তৎসত্ত্বেও দেখা যাচ্ছে যে এইটা তাহলে কি, এটা কিন্তু ফলস হাইপোথিসিস, ফলস নাল হাইপোথিসিস। আমরা ফলস রূপেও লিখতে পারি, ট্রু রূপেও লিখতে পারি, কিন্তু কি দেখা যাচ্ছে ফলস রূপে এটা থিওরি সাপোর্ট করে না, তাই আমরা এটা লিখবো না বা এই ধরনের আমরা ফরমেশন করব না। তাহলে এখানে কি হচ্ছে, নাল হাইপোথিসিস যখন ফলস কিন্তু সেই ফলস হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, দ্যাট ইজ কল্ড টাইপ 2 এরর। নাল হাইপোথিসিস ফলস কিন্তু সেটা অ্যাকসেপ্টেড, তাহলে টাইপ 2 এরর। নাল হাইপোথিসিস ট্রু বাট সেট রিজেক্টেড, এটা টাইপ 1 এরর। কিন্তু ট্রু নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়ে গেল, জিরো এরর। ফলস হাইপোথিসিস রিজেক্টেড হয়ে গেল, জিরো এরর। প্রবাবিলিটি অফ নাল হাইপোথিসিস মানে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর আলফা, অ্যান্ড প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর বিটা। প্রবাবিলিটি অফ জিরো এরর ইন দ্য কেস অফ নাল হাইপোথিসিস ট্রু, যখন নাল হাইপোথিসিস ট্রু কিন্তু সেটা হচ্ছে জিরো এরর ক্রিয়েট হচ্ছে থ্রু টেস্টিং, সেখানে কিন্তু প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস আলফা। এবং ঠিক একই রকমভাবে যখন কী হবে হচ্ছে ফলস নাল হাইপোথিসিস সেটা কি হচ্ছে, সেটা যদি রিজেক্ট হয়ে যায়, ফলস নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস বিটা। ট্রু হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়ে গেলে তার প্রবাবিলিটি 1 মাইনাস আলফা। একই রকমভাবে ফলস হাইপোথিসিস যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে তার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস বিটা। সহজ করে বিষয়টাকে আমরা আরেকবার আলোচনা করে নেব। হাইপোথিসিস দুরকমভাবে হয়তো লেখা হতে পারে, ফর্ম হতে পারে, ট্রু ফর্মেও লেখা যেতে পারে, নাল নেগেটিভ ফর্মে বা ফলস ফর্মেও লেখা যেতে পারে। নাল হাইপোথিসিস যখন ট্রু থাকে,
নাল হাইপোথিসিস যখন ট্রু থাকে, সেই ট্রু হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়ে গেলে কোনো এরর থাকে না, এরর তৈরি হয় না রিসার্চে। যদি অ্যাকসেপ্ট যেটা ট্রু নাল হাইপোথিসিস সেটা কিন্তু রিজেক্ট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে সেই এররটা তৈরি হয় টাইপ 1 এরর। এবং এক্ষেত্রে প্রবাবিলিটি কী থাকে, টাইপ 1 এররের ক্ষেত্রে প্রবাবিলিটি 1 মাইনাস আলফা। এবং ঠিক একই রকমভাবে ফলস হাইপোথিসিস যদি রিজেক্ট হয়ে অ্যাকসেপ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার প্রবাবিলিটি হচ্ছে বিটা। এবং এই ধরনের এর ফলে যে এরর তৈরি হয় সেটা হচ্ছে টাইপ 2 এরর। আমরা নিশ্চয়ই এতক্ষণ টাইপ 1 এরর, টাইপ 2 এরর, প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর হোয়েন দ্য যখন হচ্ছে নাল হাইপোথিসিস ট্রু, তখন আমরা সেটা কি বলছি সেগুলো আমরা প্রত্যেকটা আলোচনা করে নিয়েছি। এই নাল হাইপোথিসিসকে টেস্ট করার ক্ষেত্রে বা হাইপোথিসিসকে টেস্ট করার ক্ষেত্রে আমাদেরকে কতগুলো প্যারামিটার বা নর্মসকে ফলো করতে হয়। যেমন একটি গুরুত্বপূর্ণ নর্মস হচ্ছে লেভেল অফ সিগনিফিক্যান্স। এই লেভেল অফ সিগনিফিক্যান্সটা কি? লেভেল অফ সিগনিফিক্যান্স হচ্ছে এমন একটা মানদণ্ড যে মানদণ্ডের উপর ভিত্তি করে আমরা প্র্যাকটিক্যালি মেজারমেন্ট করে থাকি। মানে এটা ঠিক কি ঠিক নয়, যে একটা লেভেল অফ সিগনিফিক্যান্স রয়েছে, মানে একটা লেভেল রয়েছে। লেভেলটা কি? দুটো লেভেল রয়েছে, একটা হচ্ছে 0.05 লেভেল, আরেকটি লেভেল হচ্ছে 0.01 লেভেল। এরকম দুটো লেভেল রয়েছে। এর মানে হচ্ছে 0.05 লেভেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে অ্যাটলিস্ট 5%, ঠিক আছে, অ্যাটলিস্ট 5% সে কথাটা অ্যাকসেপ্টেবিলিটি আছে। আর 0.01 মানে অ্যাটলিস্ট 1%, তাহলে 1% অ্যাকসেপ্টেবিলিটি। যদি 0.05 লেভেলে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়ে যায়, 0.05 লেভেলে যদি কোনো একটা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হলো বা রিজেক্ট হলো, সেক্ষেত্রে এবার তাহলে আমরা এই জায়গাটা যেটা বলছিলাম যে 0.05 লেভেল এবং 0.01 লেভেল, এর কথাটি অর্থ হচ্ছে যে অ্যাটলিস্ট 5% অ্যান্ড অ্যাটলিস্ট 1%। এইবার আমরা আলোচনা করব কতগুলো টেকনিক্যাল জায়গা। সেটা হচ্ছে যে এই যে এখানে যে নর্মাল প্রবাবিলিটি কার্ভ একটা ড্র করা হয়েছে, এখানে কি রয়েছে, এখানে একটা রিজিয়ন মেনশন করা হয়েছে, আর এখানে একটা রিজিয়ন আছে, এই রিজিয়নটাকে সাধারণভাবে বলা হচ্ছে রিজিয়ন অফ অ্যাকসেপ্টেন্স। আর এই যে দুটো জায়গা আছে, এই জায়গাটা রিজিয়ন অফ রিজেকশন, ঠিক আছে। যদি এই জায়গাটার ভ্যালুটা কি আছে, এর কথাটির অর্থ হচ্ছে যে এই লেভেলের মধ্যে যদি থাকে, যে বক্তব্যগুলো থাকবে সেইগুলো হচ্ছে অ্যাকসেপ্ট হবে। যদি এর বাইরে চলে যায় সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না, সেটা রিজেক্ট হয়ে যাবে। তাহলে সেটা ইনসিগনিফিক্যান্ট বলে বিবেচিত হবে। এটা রিজেক্ট হয়ে গেল মানে সেটা ইনসিগনিফিক্যান্ট, এটা রিজেক্ট হয়ে গেল মানে সেটা ইনসিগনিফিক্যান্ট, কোনো গুরুত্ব নেই। কিন্তু এটা হচ্ছে এর মধ্যে থাকলো মানে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে গেল, ঠিক আছে। এই লেভেলের মধ্যে থাকলে অ্যাকসেপ্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকসেপ্ট করার জন্য এখানে আমরা যদি ম্যানুয়ালি অ্যানালাইসিস করি উইদাউট অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্ট সফটওয়্যার সিস্টেম, আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, আমাদের একটা বিষয়ের উপর নির্ভর করতে হয়, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুর উপরে কিন্তু নির্ভর করতে হয়। তো এবার প্রশ্ন হচ্ছে নাল হাইপোথিসিসের ক্ষেত্রে ক্রিটিক্যাল ভ্যালুটা কি আছে? এরকমভাবে অ্যানালাইসিস করার সময় এই জিনিসগুলোকে বিচার করা হয় যে 0.05 লেভেলের ক্ষেত্রে লেভেলের ক্ষেত্রে 0.05 লেভেলের ক্ষেত্রে, হ্যাঁ, লেভেল অফ সিগনিফিক্যান্স, এর ক্ষেত্রে ক্রিটিক্যাল ভ্যালু কি আছে? এই ক্রিটিক্যাল ভ্যালুটা আমরা আলোচনা করব। নাল হাইপোথিসিসের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যখন নাল হাইপোথিসিস কি আছে,
যে এরকম হতে পারে যে হাইপোথেসাইজড মিন ইকুয়াল টু পপুলেশন মিন, অর যখন এরকম লিখব যে এটা টু টেল হাইপোথিসিসের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে হাইপোথেসাইজড মিন ইজ নট ইকুয়াল টু পপুলেশন মিন। এরকম ক্ষেত্রে যখন হবে, অর্থাৎ যখন আমার এটা টু টেল হাইপোথিসিস থাকছে, যখন টু টেল হাইপোথিসিস থাকছে তখন ক্রিটিক্যাল ভ্যালু কী হবে? ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে সিভি, মানে ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1.96। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে ফ্রম মাইনাস 1.96 টু 1, মানে প্লাস ফ্রম মাইনাস প্লাস 9.16, অর্থাৎ এখানে মাইনাস 1.96 থেকে থেকে প্লাস 1.96-এর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে অ্যাকসেপ্টেন্সের জায়গা। ঠিক আছে, এখান থেকে এইটুকু জায়গাটার ডিস্টেন্সটা কত হবে তাহলে? মাইনাস 1.96 এদিকে মাইনাস, এদিকে প্লাস হচ্ছে 1+1.96, এই জায়গাটা হচ্ছে অ্যাকসেপ্টেড জায়গা। যদি এর নিচে চলে যায় লেস দেন মাইনাস 1.96 মিনস দ্যাট উইল বি রিজেক্টেড, এবং হায়ার দেন 1.96 ইজ, মানে এটা ক্রিটিক্যাল ভ্যালু, হায়ার দেন 1.96 মানে সেটা হচ্ছে রিজেক্ট হয়ে যাবে। তাহলে আবার কথাটাই কি বলছি, যদি আমার 1.96-এর লোয়ার হয় তাহলে সেটাও রিজেক্ট হচ্ছে, এবং যখন প্লাস 1.96-এর বেশিও হবে সেক্ষেত্রেও রিজেক্ট হয়ে যাচ্ছে। এটা কি হলো? টু টেল হাইপোথিসিসের ক্ষেত্রে ক্রিটিক্যাল ভ্যালু। ঠিক একই রকমভাবে ওয়ান টেল হাইপোথিসিস যদি হয়, ওয়ান টেল হাইপোথিসিস এবং সেটা যদি পজিটিভ মানে রাইট সাইড হয়, সেক্ষেত্রে কি হবে? ওয়ান টেলের ক্ষেত্রে কি হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস, মানে ওয়ান টেলের ক্ষেত্রে, এটা টু টেলের ক্ষেত্রে আমরা বললাম, এটা টু টেলের ক্ষেত্রে ক্রিটিক্যাল ভ্যালু। এবার ওয়ান টেলের ক্ষেত্রে কি ভ্যালু আছে? ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে কত? প্লাস মাইনাস 1.645, প্লাস মাইনাস 1.645। যদি রাইট সাইড হয়, রাইট হলে অ্যাবভ 1.644-এর বেশি হয়ে গেলে, যদি 1.645-এর বেশি হলে রিজেক্ট হবে, এটা রাইটের ক্ষেত্রে। একই রকমভাবে লেফটের ক্ষেত্রে কি হবে? লেফটের ক্ষেত্রে যেটা হবে যে মাইনাস 1.645-এর নিচে লেফটের ক্ষেত্রে, ঠিক আছে, লেফটের ক্ষেত্রে যদি মাইনাস 1.65-এর নিচে যদি আমার ভ্যালু পাওয়া যায়, অর্থাৎ হাইপোথিসিস টেস্টিংয়ের ভ্যালু পাওয়া যায়, ক্রিটিক্যাল ভ্যালু যদি পাওয়া যায় বেসড অন দি ডিগ্রিজ অফ ফ্রিডম, তবে এই ক্যালকুলেশনগুলো যেখানে ধরা হচ্ছে সেখানে কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডম একটা প্যারামিটার টু ফাইন্ড আউট দ্য ক্রিটিক্যাল ভ্যালু। আবার কথাটা রিপিট করছি যে আমার যখন হাইপোথিসিসটা, আচ্ছা এক্ষেত্রে আমরা জানি যে হাইপোথিসিস কী হতে পারে, এখানে হাইপোথিসিস কী হতে পারে যদি রাইট হয়, রাইট ফর্মে কী হবে যে মিন অফ মানে হাইপোথিসিস মিন ইজ গ্রেটার দেন পপুলেশন মিন, তখন কিন্তু আমার কি হচ্ছে রিজেকশানের যে জায়গাটা সেটা হচ্ছে অ্যাবভ 1.645-এর উপরে, আর অ্যাকসেপ্টেন্সের জায়গাটা বিলো 1.65-এর নিচে, যখন এমইউ মানে যেটা হচ্ছে হাইপোথিসিস মিন ইজ হায়ার দেন পপুলেশন মিন। একই রকমভাবে যখন কি হচ্ছে, যখন হাইপোথিসিস মিন ইজ লেস দেন পপুলেশন মিন, তখন কি হচ্ছে, তখন কিন্তু যে হাইপোথিসিস রিজেকশনের ক্ষেত্রে যে ভ্যালুটা আছে লোয়ার দেন মাইনাস 1.645-এর নিচে যখন থাকবে, হ্যাঁ, মাইনাস 1.645-এর নিচে যখন থাকবে তখন সেটা কি হবে, তখন কিন্তু সেটা হচ্ছে রিজেক্ট হয়ে যাবে। আদারওয়াইজ এর উপরে যদি থাকে তাহলে রিজেক্ট হবে না। তাহলে এই যে হাইপোথিসিস অ্যাকসেপ্টিং এবং হাইপোথিসিস রিজেকশানের যে জায়গাটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হাইপোথিসিস টেস্টিং। হাইপোথিসিস বিভিন্ন রকমভাবে টেস্ট করা যায়, সেটা নির্ভর করে এক একটা হাইপোথিসিসের অবজেক্টিভ কী আছে তার উপর ভিত্তি করে। যদি রিলেশনশিপের করতে হয়, রিলেশনশিপের ভিত্তিতে তার টেস্টিংয়ের পদ্ধতি আলাদা, ডিফারেন্সের ক্ষেত্রে আলাদা,
হ্যাঁ, ভেরিয়েন্স বা ডিফারেন্স মিন ইয়ের ক্ষেত্রে আলাদা, একই রকমভাবে ইনফ্লুয়েন্স বা এফেক্টিভনেস মেজার করার ক্ষেত্রে আলাদা। এই সমস্ত বিভিন্ন রকমের অবজেক্টিভের ভিত্তিতে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক বা মেকানিজম রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা পরবর্তীকালে একটা একটা করে আমরা আলোচনা করব। জাস্ট আমরা একটা সিকোয়েন্স বা একটা লজিক্যাল প্ল্যাটফর্ম বা একটা পার্সপেক্টিভস আমরা সম্পর্কে আলোচনা করলাম, যে যদি নাল হাইপোথিসিস বা অল্টারনেট হাইপোথিসিসকে যদি আমাদের অ্যাকসেপ্ট করতে হয় বা রিজেক্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে যে নর্মস বা যে সমস্ত টেকনিক্যাল জায়গাগুলি রয়েছে সেগুলো আমাদেরকে ফলো করা দরকার। প্রথম যে টেকনিক্যাল জায়গাটি কি বললাম, যে ক্রিটিক্যাল ভ্যালুর উপর ভিত্তি করে ম্যানুয়ালি অ্যানালাইসিস করার সময় ক্রিটিক্যাল ভ্যালুর উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, এই নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেন্স আর রিজেকশনের জায়গাটিকে ঠিক করতে হবে। নাল হাইপোথিসিস যদি টুটেল ফর্মে থাকে মানে সেটা নাল ফর্মে থাকে, মানে টুটেল ফর্মে যখন থাকবে তখন ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে +-1.96। সেক্ষেত্রে কি হচ্ছে, এর অ্যাকসেপ্টেন্সের জায়গাটা হচ্ছে ফ্রম -1.96 টু +1.96, কিন্তু লেস দেন -1.96 এর নিচে রিজেকশন এরিয়া, +1.96 এর অ্যাবভ হলে রিজেকশন এরিয়া। এটা হচ্ছে টুটেল হাইপোথিসিসের অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেন্স লেভেল। কোনো হাইপোথিসিসের পারফরমেন্স যদি এই অ্যাকসেপ্টেন্স লেভেলের মধ্যে থাকে, দ্যাট হাইপোথিসিস উইল বি অ্যাকসেপ্টেড। আর যদি এর -1.96 এর নিচে পারফরমেন্স পাওয়া যায় বা ক্যালকুলেটিভ ভ্যালু পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে, টেস্ট ভ্যালু পাওয়া যায়, সেটা হাইপোথিসিস রিজেক্ট হবে। অ্যাবভ হয়ে গেলেও হাইপোথিসিস রিজেক্ট হবে। ওয়ান টেলের ক্ষেত্রে রাইট সাইডে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে +1.645, এর অ্যাবভ হয়ে গেলে রিজেক্ট হবে, এর নিচে থাকলে অ্যাকসেপ্ট হবে। যদি লেফট সাইড ওয়ান টেল হাইপোথিসিস যদি হয়, তাহলে সেক্ষেত্রে -1.645 এর নিচে হবে রিজেকশন, এবং এর উপরে থাকলে হবে অ্যাকসেপ্টেন্স। এই রকমভাবে হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে না রিজেকশন হবে, এর মাধ্যমে টেস্টিংটা করতে হয়। এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যালি টেস্ট করার একটা নর্মেটিভ পার্সপেক্টিভস, যেগুলি সম্পর্কে আমরা আলোচনা করলাম, যে আমরা কত রকমভাবে হাইপোথিসিসকে ফর্ম করতে পারি এবং সেগুলো কত রকমভাবে টেস্ট করতে পারি, এবং এই টেস্টিংয়ের যে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক বা প্রসিডিওর বা মেথোডোলজি, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে বিষয়গুলি শুনছিলেন, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।